আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছি, উঠে নামাজ পড়ে যখন আমার কিচেনে আসলাম, জানালা খুলে যখন দেখেছি এই যে সূর্যটা উঁকি মারছে আমার ঘরে, এত শান্তি লাগছিল আর এত ভালো লাগছিল। তো ভাবলাম সকাল সকাল যখন ঘুম থেকে উঠেইছি, তো ঘরের কাজকর্ম শুরু করে দিই। এখন কিন্তু 5টা 45 বাজছে, আর সূর্য যখন উঠেছে সেই সময় আমার কিচেনে দেখুন কি পরিমাণ রোদ উঠেছে। আর এত সুন্দর আলোতে ভাবছি নাস্তাটা বানিয়েই ফেলি, আর এই সূর্যের আলোটা আমার গায়েও লাগবে। এখন কিন্তু খুব গরম লাগছে, কারণ চুলার আগুন আর সূর্যের তাপ দুটোই কিন্তু আমার শরীরে পড়ছিল, আর ওই সময় ভিটামিন ডিটা কিন্তু আমার শরীরে প্রবেশ করে। প্রায় চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে একটু রোদ থাকতে থাকতে নাস্তাগুলো বানিয়ে ফেলতে। এতে আমার রান্নাঘরে যেমন রোদটা প্রবেশ করে, তেমনি ভিডিওর ফুটেজগুলো কিন্তু বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। আর শুরুতে প্রতিবারের মতো একটা হাম্বল রিকোয়েস্ট, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আমার কেন জানি মনে হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের দেখে বেশ ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে আমি সাজিয়েছি আমার ঘর সংসারের কাজগুলোকে আমি কিভাবে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার ঘরটাকে পরিপাটি করে রাখি সেটাই। আর সকালে নাস্তার আয়োজন, আর আজ আমি আমার বেডরুমটাকে একটু নিউ ডেকোর করেছি। তো সব মিলিয়ে বলতে পারেন আজকে ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এই দিক দিয়ে সকালবেলা এই যে যে রোদটা আমার রান্নাঘরে প্রবেশ করেছে, আলো থাকতে থাকতে কোনো লাইট না জ্বালিয়ে আমি ভাবছি একটু শ্যুট নিয়ে ফেলি। আর গতকাল রাতে যে ডিমগুলো এনেছিল তখন তো আর ক্লিন করিনি, তো এখন ডিমগুলো একটু ক্লিন করে রেখে দিচ্ছি। আর অন্যদিকে একটু রুটি তো বানিয়েছি, সেটা তো দেখেছেন। তো আজ আর রুটির সাথে কোনো কিছু খাওয়ার ছিল না, সেজন্য একটু ডিম ভাজি করব। আমার প্রিভিয়াস ব্লগে একজন আপু আমাকে, মনে হয় নিশি আক্তার আপু, আমাকে ডায়েট চার্টটা শেয়ার করতে বলেছিল। আসলে ডায়েট চার্টটা আমার মানে এমন কিছু না যে আমি সবসময় নিয়ম মতো খাই, তবে একটু চেষ্টা করি কম খাওয়ার জন্য। আর যেটাই খাই সেটা যেন একটু হেলদিভাবেই খাওয়ার চেষ্টা করি, সেই রুটিনটাই আমি মেনে চলি। আর এদিক দিয়ে আমি একটা কাজ করি, সেটা হলো আমি চিনিটা অ্যাভয়েড করছি পুরোপুরি, সে সাথে তেলটাও অ্যাভয়েড করছি। তবে তেল জাতীয় কিছু খেলে সাথে সাথে সেগুলো টিস্যু দিয়ে চেপে চেপে আমি নিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে তেলটা আমার শরীরে কম প্রবেশ করে। আর এদিক দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি ডিমটাও ভাজি করে নিচ্ছি, সেই সাথে আমার ছেলেদের জন্যও করে ফেলছি, কারণ কিছুক্ষণ পর ছেলেরা স্কুলে যাবে। অনেক সময় তো ছেলেদেরকে ঘুম থেকে ওঠার সময় তখন আমি নিজেও উঠি, কিন্তু আজ আমি ভোরবেলা যখন উঠেছি তখন আর একেবারে আমার চোখে ঘুম ছিল না, কারণ আমার হাজব্যান্ড তো ঘরে নেই, সে একটু আউট অফ টাউন আছে। তো যার কারণে যখন ভোরবেলা ঘুম থেকে উঠেছি, দরজা জানালা সব যখন খুলে দিয়েছি, পুরো ঘরে এত আলো বাতাস প্রবেশ করেছে, তো যার কারণে আমার চোখের ঘুম মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গিয়েছিল। তো এই দিক থেকে দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো আমার যেই ডিম পোচ করার যে ফ্রাই প্যানটা আছে সেটার মধ্যে করে ফেলছি। এত সুন্দর লাগছিল, যেহেতু আমার 3 ছেলে আর আমি আছি, সেজন্য 4টা টুকরাই করেছি। আর ছেলেরা কিন্তু এই ধরনের খাবার খেতে বেশ পছন্দ করে। তো মাশাআল্লাহ প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। আমার প্রিভিয়াস ব্লগে রুটি বানানোর সময় আমি যে বিটারটা ইউজ করেছি সেটা কিন্তু আমার যে কেকের বিটার আছে সেটার মধ্যে পাউরুটি বানানোর এই বিটারটা থাকে। তো যার কারণে ওটা দিয়ে যে কোনো পরোটার খামির বা রুটির খামির ডো করতে বেশ সুবিধা হয়। তবে আমি ওটা দিয়ে কখনো পাউরুটি রেডি করিনি, তো এইভাবেই করেছি যাতে কষ্টটা কম হয়। আর অনেক সময় দেখবেন রুটি বানানোর সময় একটু গরম পানি দেওয়া হয়, তো যার কারণে গরম গরম এটা মাখতে হাতটা জ্বালা পোড়া করে। সেজন্য আমি প্রায় চেষ্টা করি ওই যে বিটারটা দিয়ে একটু রুটির খামির করে নিতে। আর একজন আপু আমাকে সেটার নাম জিজ্ঞেস করেছিল, আমি কিন্তু মিয়াকো কোম্পানির বিটারটাই ইউজ করি। তো এদিক দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার সকালের নাস্তাটা আমি রোদ থাকতে থাকতেই
মানে ঠিক 6:30 বাজে তখন রেডি করে ফেলেছি। আজ একেবারে আর্লি আমি সকালের নাস্তা রেডি করেছি, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মাথায় একটা প্ল্যান কাজ করছে। সেটা হলো, যেহেতু আপনাদের ভাইয়া ঘরে ছিল না, আউট অফ টাউন ছিল, তো ভাবলাম বেশ কিছুদিন আগ থেকেই আমার ইচ্ছে করছিল আমার বেডরুমটা একটু সুন্দর করে ডেকোরেশন করব। তো সেই চিন্তা মাথায় রেখে হঠাৎ করে আমার হেল্পিং হ্যান্ড আপাকেও আমি আসতে বলেছি। তো তাকে নিয়ে একসাথে আমার ঘরের কাজকর্মগুলো আমি শুরু করে দিয়েছিলাম। তো তাকে দিয়ে আমি ঈদের আগে আমার ঘরে যে সকল ফ্যানগুলো ছিল সেগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর আমার রুমের ফ্যানটা আমি নিজেই ক্লিন করেছি। তো সবসময় কিন্তু হেল্পিং হ্যান্ডের উপরে ভরসা করি না, কারণ তারা কিন্তু তাদের মতো করেই কাজ করে। আপনি যদি নিজের মতো করে সুন্দর করে পরিপাটি করে করতে চান, তাহলে কিন্তু আপনাকেও হাত লাগাতে হবে সংসারের কাজে। আর একটা জিনিস খেয়াল করবেন, নিজে আপনি যেভাবে সুন্দর করে আপনি পরিপাটি করে গুছিয়ে রাখবেন, আপনার হেল্পিং হ্যান্ড কিন্তু সেভাবে করবে না। তারপরেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মানে ডিরেকশন দিচ্ছি, এখান দিয়ে পরিষ্কার করো, ওখানে ময়লা ছিল, এগুলো কিন্তু বলতেই হয়, না হলে তারা কিন্তু হুড়োহুড়ি করে কাজ করে চলে যায়। তো হঠাৎ করেই খেয়াল করলাম, যখন আমি ফ্যান ক্লিন করলাম, আমার যে স্ট্যান্ডটা আছে মানে ঝুল ঝাড়ার স্ট্যান্ডটা, সেটা দিয়ে ঘরটা একটু ভালোভাবে একটু ঝুলটা পরিষ্কার করে ফেলি। আর ঈদের আগে এই কাজগুলো করে রাখছি, কারণ ঈদের সময় তো অনেক প্যারায় থাকবো। তবে রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে একটু কষ্ট কম হয়, কারণ ওই যে নাস্তা বানানোর ঝামেলা কারণ তেমন একটা থাকে না। তো যাই হোক, এদিক দিয়ে আমি আপাকে নিয়ে আমার বেডরুমের যে বেডটা আছে সেটা সরিয়ে ফেলেছি। তো সে সাথে একটু সুন্দর করে একটু সেটিংও করলাম। তো একটু নতুন করে একটু নিউ ডেকোরেশন করছি। এর কারণ হলো, মাঝে মাঝে দেখবেন ফার্নিচার যদি একটু এদিক ওদিক করে মানে একটু সাজিয়ে রাখা হয়, তাহলে সেই রুমটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সব সময় একরকম এক জিনিস দেখতে কিন্তু ভালো লাগে না। আর আমার তো একটু বাজে বদভ্যাস আছে, একটু যে কোনো জিনিস চেঞ্জ করে একটু ঘরটাকে গুছিয়ে রাখা। এটা কিন্তু আমি আলাদা হওয়ার পরেই করেছি। শ্বশুরবাড়িতে কিন্তু থাকতে এই কাজটা আমি করতে পারিনি, কারণ সেখানে যৌথ ফ্যামিলিতে ঠিক যেভাবেই ফার্নিচার থাকতো সেভাবেই মানে রাখা হতো। তো ওই যে সাহস করে যে বলবো যে এটা আজকে ওভাবে করি ওভাবে করি, সেটা বলতে পারতাম না। কিন্তু নিজের যখন একটা সংসার হয়েছে, নিজের ঘরটাকে কিন্তু ঠিক সেভাবেই মনের মতো করে পরিপাটি করে সাজিয়ে রাখতে পারি। তো ওই যে সকল ফার্নিচার যখন সরিয়েছি, আপা ভালোভাবে পুরো বেডরুমটা মুছে নিয়েছে। আর যার কারণে এখন বেডরুমটা এত ক্লিন লাগছিল। আর ডেকোরেশনটা আমি নিজ হাতেই করেছি। তো সেই সাথে ফার্নিচারগুলো আমি ক্লিন করে নিয়েছিলাম। তো ভাবলাম আমার ড্রেসিং টেবিলের মাঝে যে সকল প্রসাধনীগুলো আছে, কসমেটিক্সগুলো, সেগুলো সুন্দর করে একটু গুছিয়ে রাখি। আর যে কোনো জিনিস পরিপাটি করে গুছিয়ে রাখলে আর হাতের কাছে গুছিয়ে রাখলে প্রয়োজনের সময় কিন্তু খুঁজতে খুব একটা কষ্ট হয় না। এদিক দিয়ে আমার বেডরুমটা যখন আমি একটু সুন্দর করে গুছিয়েছিলাম, তখন কিছু ছবি আপনাদের ভাইয়ের কাছে আমি পাঠিয়েছি। আপনাদের ভাইয়া আমাকে বলল, তুমি পারো বটে, কিভাবে পারো ফার্নিচারগুলোকে সারাক্ষণ এদিক ওদিক করে সরিয়ে একটু গোছাতে। আমার তো আগে যেভাবে ছিল সেভাবেই ভালো লাগতো, কিন্তু আমার না নিউ ডেকোরেশন যেটা করেছি সেটা নাকি আপনাদের ভাইয়ার ভালো লাগেনি। দেখুন তো এই লোকটাকে নিয়ে আমি কি করি। আমার কোনো কিছুতে কিন্তু সে খুব একটা সাপোর্ট করে না। এই যে আগে বিয়ের আগে আমি যেটাই বলতাম মানে সেটাই বলতো, না ঠিক আছে সুন্দর আছে, কিন্তু বিয়ের পর অনেক পুরুষ কিন্তু পাল্টে যায়। কারণ তারা মনে করে কি ওয়াইফ, তো সে তো এখন ওয়াইফ হয়ে গিয়েছে, যদিও আমাদের অ্যাফেয়ার ম্যারেজ ছিল। তো সে যেভাবে করে সেটাই ঠিক আছে, তবে কোনো কিছুতে কখনো বাধা দেয় না, স্বাধীনতা দিয়েছে পুরোপুরি। তো বুঝি সে সব সময় চায় এক নিয়মে সব সময় থাকুক, শুধু শুধু চেঞ্জ করে জিনিসটাকে একটু উল্টোপাল্টা করে সাজানোর কী দরকার, আগেরটাই তো ভালো ছিল। তো এটা আসলে আমার আর আমার হাজব্যান্ডের একটু এই জায়গায় আমাদের একটু ডিফারেন্স আছে। আমি চাই একটু এদিক ওদিক করে সাজিয়ে রাখতে যে কোনো জিনিস, আর আপনাদের ভাইয়ার অভ্যাস হলো যেটা যেভাবে আছে সেখানেই থাকুক। তো এদিক দিয়ে আমি ব্যাডটাও একটু নতুন করে গুছিয়ে নিয়েছি। আর নতুন করে ব্যাডটা যখন দিয়েছি বেডশিটটা, তখন বেশ ভালো লাগছিল। আর এই ফ্লাওয়ারের বেডশিটটা কিন্তু আমার থেকে বেশ ভালো লাগে, দীর্ঘ 2 বছর ধরেই আমি এই বেডশিটটা ইউজ করছি, এত ভালো পড়েছে। তো এই দিক দিয়ে সুন্দর করে পরিপাটি করে আমার ঘরটাকে একটু সাজিয়ে এনেছি।
প্রিভিয়াস ব্লগে একজন আপু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে আমি কি আমার ঘরটাকে সবসময় এভাবে রাখি কি না, আমার ঘর নোংরা হয় না, ওনাদের ঘর যেভাবে নোংরা হয়। তো আসলে সত্যি বলতে কি আমার ঘরেও কিন্তু অনেক নোংরা হয়, আর আমার ঘর রাস্তার উপরে, যার কারণে ধুলোবালি বেশি প্রবেশ করে, আর সেই কারণে আমার ঘরের জিনিসপত্রগুলো কিন্তু খুব একটা পরিষ্কার পরিপাটিও করে রাখতে পারি না। 1 থেকে 2 দিন পর পর সেগুলো একটু ধুলোবালি ঝেড়ে পরিষ্কার করে নিতে হয়, না হয় পুরো ময়লা হয়ে পুরো ঘরটা অপরিষ্কার থাকে। এদিক দিয়ে বেডরুমটা যখন গোছাচ্ছি ভাবলাম বেডরুমে যে পর্দাগুলো আছে সেগুলো একটু চেঞ্জ করে দিই। অনেক দিন আগেই পর্দাগুলো দিয়েছিলাম, বেশ ময়লা হয়ে গিয়েছে। যেহেতু আজ নিউ ডেকোরেশন করব, সব কিছুই কিন্তু আমি নতুন করে সাজিয়ে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল করেছি, যে কোনো জায়গায় একটু সবুজের ছোঁয়া থাকলে না বেশ ভালো লাগে। সবুজ সবসময় সুন্দর, চোখের একটা শান্তি, মনের একটা শান্তি। আর নতুন করে যে কোনো জিনিস সাজালে আমার থেকে সেই ঘরটা বা সেই রুমটা কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু কোমর বেঁধেই নেমেছি, হেল্পিং হ্যান্ড আপা আমার অন্য রুমগুলো ক্লিন করছে, আর আমি আমার রুমটাকে সুন্দর করে ক্লিন করে ফেলছি। প্রিভিয়াস ব্লগে আমার একজন আপু আমাকে কমেন্ট করেছিল, সে আমাদের চট্টগ্রামে একজন ভিউয়ার্স, চট্টগ্রামে নাকি মিস্টার ডিওয়াই আসছে। আমি তার মাধ্যমেই সেটা জেনেছি। ভালোই হয়েছে, কারণ চট্টগ্রামে যে একটা শাখা আছে মিস্টার ডিআইওয়াই, সেটা তো চকবাজার বালিয়ারকেডে, সেটা আমাদের জন্য কিন্তু অনেক দূরে হয়ে যায়। ভালোই হলো, হালি শহরে কিন্তু এখন অনেক নতুন নতুন দোকান আছে, তারপরে অনেক উৎসব, আগোরা, তারপরে বিভিন্ন ধরনের সুপার স্টোর, সব কিছু কিন্তু এখন আমাদের হালি শহরেই হাতের কাছেই আছে। সব কিছু চাইলে কিন্তু গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো এখন কেনাকাটা করা যাবে। তো এদিক দিয়ে ওয়ার্ড্রোবের উপরে যেভাবে সবসময় সিম্পলভাবে গুছিয়ে রাখি সেভাবেই রাখছি, আর দরকারি জিনিসগুলোও আমি এখানেই গুছিয়ে রাখি। শুধু এই গাছটা এতদিন বারান্দায় ছিল, তো ভাবলাম গাছটাও এনে একটু সুন্দর করে সাজিয়ে রাখি। তো এভাবেই সুন্দর করে সাজাতে সাজাতে প্রায় বেলা বেলা হয়ে গেল, প্রায় বলতে পারেন এখন 12টা বাজছে। এত টায়ার্ড লাগছিল, কারণ সেই ভোরবেলা খেয়েছি, তার মাঝে কিন্তু আমি একেবারে কিছুই খাইনি, শুধু পানি খেয়েছি। তো এই তো পরিপাটি করে পুরো ঘরটা যখন গুছিয়েছি এত শান্তি লাগছিল মাশাল্লাহ। তো হঠাৎ করে খেয়াল করলাম আমার এই যে ঝিঝি প্যান্টের মধ্যে অনেক ধুলোবালি পড়েছিল, তো সেই সাথে টিস্যু দিয়েও একটু ক্লিন করে নিয়েছি। আর আমার এই বেডের পাশে যে ল্যাম্পটা আছে, সেই ল্যাম্পটা দেওয়ার পর এত সুন্দর লাগছিল পুরো রুমের ওভারভিউটা। তো ভাবলাম এখন ফুল ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আপনাদের থেকে আমার এই বেডরুম সাজানো আর নিউ ডেকোরেশনটা কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার অনেক আপুরা সাইলেন্টলি আমার ব্লগগুলো দেখে কিন্তু কমেন্ট করে না, আর অনেক ব্লগার আপুরা আছে ভিডিও না দেখেই ছোট্ট একটা কমেন্ট করে যান। তাদের কথায় কিন্তু বোঝা যায় কে ভিডিও দেখে আর কে ভিডিও দেখে না। আসলে এই প্ল্যাটফর্মে কিন্তু আজ 3 বছর। আমি যখনই কোনো ভিডিও দেখি তখনই তাকে কমেন্ট করে আসি, আর যখন দেখা হয় না সেই ভিডিওতে কিন্তু কমেন্ট রেখে আসি না। তো এই তো আমার কষ্টের ফল, আমার নিউ বেডরুম ডেকোরেশন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কেমন লাগছে সেটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আগেরটা তো নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। তো আগেরটা ভালো লাগেছে নাকি এই নতুন নিউ ডেকোরেশনটা আপনাদের ভালো লেগেছে, সেটাও কিন্তু বলতে ভুলবেন না। জীবনে আর বেঁচে আছি বা কয় বছর বলুন, যে কোনো সময় আল্লাহর কাছে চলে যেতে পারি। তো জীবনে যতদিন বেঁচে আছি প্রত্যেকটা মুহূর্তকে একটু সুন্দর করে উপভোগ করার চেষ্টা করছি। যেহেতু এখনও গৃহিণী, একজন মা, আর কয়েকদিন পর হয়তো ছেলে বিয়ে দিলে শাশুড়ি হয়ে যাব, তখন মনের শখগুলো কিন্তু আর শখ থাকবে না। যতদিন শখ আছে, মনে শান্তি আছে, ততদিনই আমার ঘরটাকে আমি এভাবেই সাজিয়ে রাখতে চাই সব সময়। তো বেডরুমটা তো গোছানো হয়ে গেল, তো লিভিং রুমটাতেও এসেছি একটু গুছিয়ে নিতে। যদিও হেল্পিং হ্যান্ড আপা আমার মোটামুটি ঘরটা একটু ক্লিন করে দিয়েছে, তো একটু ধুলোবালি পড়েছিল সেগুলো একটু মুছে নিচ্ছি। কারণ অনেক সময় দেখা যায় পাখা মুছলে তারপর ঘর ঝাড়ু দিলে ফার্নিচারের উপর কিন্তু অনেক সময় ধুলোবালি পড়ে, তো সেটাই কিন্তু আমি মুছে নিচ্ছি। তো এই তো আমার লিভিং রুমটাও মোটামুটি পরিষ্কার। আর এখন পুরো লিভিং রুমটা ক্লিন করার পরে বেডরুম দুটো ক্লিন আছে, আমার ডাইনিংও ক্লিন আছে।
তো আজ কিন্তু অনেক খুশি লাগছে আর খুব ভালো লাগছে। আমি গতকাল রাতেই রান্না করে রেখেছিলাম তরকারি, তো যার কারণে আজ রান্নাবান্না তেমন একটা হ্যাসেল নেই। তবে আমার ছোট ছেলে যখন শুনেছে আমি মাছ রান্না করেছি, সে তো কান্নাকাটি করছে, সে মাছ খাবে না, তার জন্য নাকি মাংস রান্না করতে হবে, সেজন্য ফ্রিজ থেকে মাংসটাও বের করে রেখেছিলাম। এদিক দিয়ে গতকাল রাতে আমি আমের আচার বানিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো সে সময় খুব টায়ার্ড লাগছিল, তো ভাবলাম থাক আচার আজ বানিয়ে ফেলি। এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে আচার বানানোগুলো শেয়ার করেছি। তো এখানে দু রকমের আচার বানিয়েছি। আমকে কিছুটা লম্বা করে করেছি, আবার কিছুটা আম ছোট ছোট কেটে তারপরেই করেছি। তো এখানে চারটা জারের মাঝে দু রকমের আম বানিয়ে রেখে দিলাম। রোদে এখন আর দিব না, আজ অনেক বেলা হয়ে গেল। আগামীকাল যখন সকালবেলা রোদ উঠবে তখনই রোদে দিব। আর এভাবেই এখন ফ্রিজে রেখে দিব। যদি এটা নষ্ট হবে না তারপরেও ফ্রিজে রেখে দিচ্ছি। তো মোটামুটি এই তো গত বছর কিন্তু আমি আমের আচার বানাইনি, এবার আর্লি বানিয়ে ফেললাম। আর অন্যদিকে ওই যে বললাম মুরগি মাংস বের করে রেখেছি, তো যার কারণে ছেলের জন্য রান্না করতে হচ্ছে। আমার ছেলেরা কিন্তু বরাবরই চিকেন লাভার, কারণ মুরগি মাংস না থাকলে তারা ঠিকমতো ভাত খেতেও চায় না। তো যখনই মাছ রান্না করি আমার ওদেরকে খাইয়ে দিতে হয়, তো যখন মাংস রান্না করি তখন আমার এই কষ্টটা হয় না। তো যেহেতু আমি অনেক টায়ার্ড দেখেছেন, তো সেই ভোরবেলা থেকে কাজ শুরু করে দিয়েছি। তো যার কারণে মাংসটা একটু আর্লি রান্না করে ফেলছি, আর অন্যান্য সবজিগুলো ফ্রিজ থেকে বের করে গরম করে রেখেছি, ভাতটাও রান্না করে ফেললাম। তো আমি তো জানি না আমার আজকের ব্লগটা আমার আপুদের কেমন লেগেছে। চেষ্টা করেছি সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যেহেতু সামনে কোরবান আসছে। আর কোরবানের আগে আমার ঘরটাকে একটু সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছিলাম, যেটা দেখিয়েছি আপনাদের সাথে। পরবর্তীতে চেষ্টা করব যদি কোনো মশলা রেডি করি, মাংসের মশলাগুলো, সেটাও শেয়ার করার জন্য। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।